আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কথা দিয়েছিলাম যে মাস্টার্স ফাইনালের জন্য সাজেশন তৈরি করলে আপনাদের সাথে শেয়ার করব। যারা অপেক্ষা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সাজেশন দেওয়া শুরু করব ইনশাল্লাহ। এটি প্রথম ভিডিও। এটা হচ্ছে আপনার ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি মাস্টার্স ফাইনাল 2021-2022 সেশন। ওকে, প্রথমে ভাবছিলাম শুধুমাত্র প্রশ্নগুলা বলে দিব, কিন্তু না, তারপর মনে হলো যে আপনাদের সাথে প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলাও দিয়ে দিই, তাহলে হয় আপনাদের অনেকেই ভালো হবে। এবং যারা ব্যস্ততার কারণে পড়তে পারেন না, বাইরে থাকেন, তারা নেটের মাধ্যমে পড়তে পারবেন। সেই জন্য আমি শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্ন সহিত উত্তরগুলা দেওয়ার চেষ্টা করতেছি। আশা করছি ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমি 4 মার্কের কোয়েশ্চেনগুলো আপনাদের দিয়ে দিই। আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো, আর উত্তর তো সাথে আছেই। প্রথম প্রশ্নটা হচ্ছে, ইসলামের সমাজ ব্যবস্থা বলতে কি বুঝো? এই দেখেন, ইসলামের সমাজ ব্যবস্থা বলতে কি বুঝো? এই উত্তরটা আশা করি দেখতে পাচ্ছেন। তারপরে প্রশ্ন হলো, আপনার আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো? এগুলা হলো 4 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হলো মদিনা সনদের সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতকরণ ধারাগুলি বিশ্লেষণ। এটা হচ্ছে মদিনা সনদের ধারাগুলার বিশ্লেষণ, 4 মার্কের প্রশ্ন। তারপর হলো মদিনা সনদে প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো। এ প্রসঙ্গে রাষ্ট্র পরিচালনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাংবিধানিক স্থান মূল্যায়ন করো। এটা হচ্ছে 4 মার্কের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো শিশুর প্রতি পিতামাতার কর্তব্য। শিশুর প্রতি পিতামাতার কর্তব্য। শিশুর প্রতি পিতামাতার কর্তব্য। এটা যদিও একটু লম্বা দেখা যাচ্ছে, কিন্তু আসলে প্রশ্নটা সহজ আছে, এত কঠিন নয়। পরবর্তী প্রশ্নতে চলে যাই। এটা হচ্ছে মাওয়ালিদের প্রতি উমাইয়াদের মনোভাব। মাওয়ালিদের প্রতি উমাইয়াদের মনোভাব। এই দেখেন, এটা হচ্ছে মাওয়ালিদের প্রতি
উমাইয়া খলিফাদের মনোভাব। এটা হচ্ছে এই প্রশ্নটা। কিন্তু ঠিক উপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার মাওয়ালিদের পরিচয়। এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটা আপনি 1-2 মিনিটে পড়তে পারেন। আর মাওয়ালিদের প্রতি উমাইয়া খলিফাদের মনোভাব, এটা অনেক ইম্পর্টেন্ট। এটার উত্তরটা হলো, বাকি অংশ এদিকে আছে, এই উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে আব্বাসীয় সমাজ সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করো। আব্বাসীয় সমাজ সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করো। এই প্রশ্নটা যদি আমি 4 মার্কের প্রশ্নের সাথে এড করে ফেলছি, কিন্তু এটা আসলে 4 মার্কের প্রশ্ন নয়, এটা হচ্ছে আপনার 10 মার্কের প্রশ্ন। এটা হচ্ছে 10 মার্কের প্রশ্ন, কিন্তু এটা এড হয়ে গেছে ভুলবশত, দুঃখিত। পরবর্তী প্রশ্নে চলে যাই। চার মার্কের প্রশ্ন বলতেছি। 4 মার্কের প্রশ্ন, এটা হচ্ছে আপনার দ্বীন-ই ইলাহি সম্পর্কে টিকা লিখো। দ্বীন-ই ইলাহি সম্পর্কে টিকা লিখো। এটা সম্রাট আকবর 1582 সালে এটা প্রচার করেছিল। এটা হচ্ছে 4 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, আপনার ওমর বিন আব্দুল আজিজ এর আমলে ভূমিনীতি আলোচনা করো। ওমর বিন আব্দুল আজিজের ভূমিনীতি, এইটা। এগুলো আমি 4 মার্কের প্রশ্ন বলতেছি, 4 মার্কের প্রশ্ন। পরবর্তীতে বড় প্রশ্ন বলা হবে। প্রথমে আমি ছোট প্রশ্নগুলো বলে দিতেছি। এখন হলো এই আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার বাকি উত্তর এইদিকে। এটা হচ্ছে আপনার বায়তুল মালের কার্যাবলী আলোচনা করো। বায়তুল মালের কার্যাবলী আলোচনা করো। পরবর্তী আরেকটা প্রশ্ন হলো, জাকাত ও করের মধ্যে পার্থক্য কি, সংক্ষেপে আলোচনা করো। এগুলো হলো 4 মার্কের প্রশ্ন। এগুলো হলো 4 মার্ক। জাকাত ও করের মধ্যে পার্থক্য কি, সংক্ষেপে আলোচনা করো। 4 মার্কের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, পুঁজিবাদ ব্যবস্থা বলতে কি বুঝো? পুঁজিবাদ ব্যবস্থা বলতে কি বুঝো? পুঁজিবাদ ব্যবস্থা বলতে কি বুঝো? সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 4 মার্কের। এটা, সুদ ও মুনাফার পার্থক্য কি? সুদের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নিরূপণ করো। সুদ ও মুনাফার পার্থক্য কি? সুদের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নিরূপণ করো। এর বাকি অংশটুকু হলো,
এই আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ দেখালাম 4 মার্কের প্রশ্নগুলা। কিন্তু যতগুলো দেখালাম এর মধ্যে থেকে আমার কাছে সবচাইতে ইম্পোর্টেন্ট মনে মনে হলো, এখানে কিন্তু এত বেশি প্রশ্নের উত্তর আমি দেইনি। উম সর্বসাকুল্যে 12 থেকে 13টি প্রশ্ন আছে। কিন্তু তার মধ্যে ইম্পোর্টেন্ট হলো, আমি সেগুলো বলে দিচ্ছি যেগুলো আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয়। এই ইসলামী সমাজ ব্যবস্থা বলতে কি বুঝো? তারপরে হচ্ছে আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো? আর মদিনা সনদের প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো। মাওয়ালিদের প্রতি উমাইয়াদের মনোভাব কেমন? বায়তুল মালের কার্যাবলী, সুদ ও মুনাফার পার্থক্য এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া। সুদ ও মুনাফার পার্থক্য এবং সুদের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া আলোচনা করো। যেগুলা এখন মুখে উচ্চারণ করলাম, এগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে ৫-৭টি ৫-৬টি উল্লেখ করলাম প্রশ্ন। এগুলা মনে হয় যে পরীক্ষাতে আসবে। আর বাকিগুলা এ শুধুমাত্র ইম্পোর্টেন্ট, খুব বেশি ইম্পোর্টেন্ট। সেইজন্য এই উত্তর সহকারে আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো গেল ৪ মার্কের প্রশ্ন। এখন আসেন বড় প্রশ্নগুলো দেখে নিই। বড় প্রশ্ন এখন হবে বড় প্রশ্ন। ঠিক একইভাবে বড় প্রশ্নের ছবি এবং উত্তর ও প্রশ্ন সহ আগে আমি শেয়ার করব। আবার শুরু থেকে বলতেছি। বড় প্রশ্নের প্রথমে হলো, জাহিলিয়া যুগে আরবদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন তার মূল্যায়ন করো। এই প্রশ্নটি এখান থেকে শুরু করে এগুলা পরবর্তীতে এ- এ পর্যন্ত আছে। আপনি আপনার মতো করে পড়ে নেবেন। পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হলো, সমাজ সংস্কারক হিসেবে সমাজ সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতিত্ব আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো হচ্ছে 10 মার্কের জন্য। তারপর 10 মার্কের অন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজের উপর একটি নাতিদীর্ঘ নিবন্ধ লিখো। অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজের ভাষণে প্রধান ধারাগুলো আলোচনা করো এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এর ধারাগুলো গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা হলো, ইসলামে পরিবার পদ্ধতি কিরূপ? ইসলামে পরিবার পদ্ধতি কিরূপ? স্বামী স্ত্রী পারস্পরিক কল্যাণ এতে কতদূর নিশ্চিত করা হয়েছে? এই প্রশ্নটা এখানে শুরু হয়ে আপনার এই জায়গায় শেষ হয়েছে। প্রশ্নটা একটু লম্বা, কিন্তু আপনার
পড়লে আপনার সহজ হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো, ইসলাম দাসপ্রথার উচ্ছেদ করেনি কিন্তু দাসীদের অবস্থা উন্নতি করেছে, আলোচনা করো। ইসলাম দাসপ্রথার উচ্ছেদ করেনি, এই প্রশ্নটা, ইসলাম দাসপ্রথার উচ্ছেদ করেনি কিন্তু দাসীদের অবস্থার উন্নতি করেছে, আলোচনা করো। আমি চেষ্টা করছি আপনাদের শুধুমাত্র প্রশ্ন না দিয়ে উত্তর সহকারে দেওয়ার জন্য, তাই একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা এখানে শুরু হয়ে আপনার এখানে শেষ। এর একটি প্রশ্ন কিছুটা দীর্ঘায়িত হলেও প্রশ্নটা অনেক সহজে আপনি বুঝতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে পড়েন। এটা হচ্ছে, মাওয়ালি কারা? মাওয়ালিদের পরিচয় দাও, ইসলামের ইতিহাসে তাদের সামাজিক অবস্থা তুলে ধরো। মাওয়ালি কারা? ইসলামের ইতিহাসে তাদের সামাজিক অবস্থা নির্ণয় করো। প্রশ্ন দুইভাবে আসতে পারে। এটা হচ্ছে 10 মার্কের প্রশ্ন। 10 মার্কের প্রশ্ন। প্রথমে আমি 4 মার্কের প্রশ্নগুলো বলেছি, এখন আমি 10 মার্কের প্রশ্নগুলো বলতেছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, উর্ফ ও আদত সম্পর্কে যা জানো আলোচনা করো। অথবা উর্ফ ও আদত কি? মুসলিম আইনের বিকাশে উর্ফের ভূমিকা নিরূপণ করো। উর্ফ ও আদত কি? মুসলিম আইনের বিকাশে উর্ফের ভূমিকা নিরূপণ করো। উর্ফ ও আদত কি? মুসলিম আইনের বিকাশে উর্ফের ভূমিকা নিরূপণ করো। আমি একটু সময় রেখে দিচ্ছি, কারণ যেন আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন যেন প্রশ্নের উত্তরগুলা বুঝতে পারেন অথবা সেখান থেকে পড়তে পারেন, সেই জন্য একটু আমি দীর্ঘায়িত করছি। পরবর্তী প্রশ্ন হলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার, সম্পদের গুরুত্বের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সম্পদ আহরণ ও ব্যবহারে ইসলামের নীতি উল্লেখ করো। এই প্রশ্নগুলা কয়েকভাবে একই প্রশ্ন করা যায়। সম্পদ বলতে কি বুঝো? ইসলামের সম্পদ আহরণ ও বন্টন নীতিমালা বর্ণনা করো। ইসলামের সম্পদ আহরণ ও বন্টন নীতিমালা বর্ণনা করো। আচ্ছা, এই প্রশ্নটা কিছুটা দীর্ঘ আছে। এই জায়গায় এসে প্রশ্নটা শেষ হয়েছে।
তারপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা আপনি এই প্রশ্নটা পড়তে পারেন। এটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালীন ভূমিনীতি লেখো। ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এখানে শেষ হয়েছে। এরপরে প্রশ্ন হলো, এই প্রশ্নটা, আবাদি ও অনাবাদি ভূমি ব্যবস্থাপনায় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক গৃহীত ব্যবস্থাবলীর বিশেষ উল্লেখপূর্বক ইসলামের ভূমিনীতি আলোচনা করো। এই প্রশ্নটা এই জায়গায় এসে শেষ হয়েছে। এই কাজটা করতেছি আমি তাদের উদ্দেশ্যে। আমি জানি অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত তাদের বই কেনা হয়নি। আমি তাদের কথা মাথায় রেখে এই কাজটি করতেছি। আশা করছি কেউ খারাপভাবে নিবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাকাত বলতে কি বুঝো? দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটা, জাকাত বলতে কি বুঝো? দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা উল্লেখ করো। প্রশ্নটা এখানে শেষ হয়েছে। আচ্ছা, এই হলো একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, প্রশ্নটি হচ্ছে, খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ নির্ণয় করো। খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রীয় আয়ের প্রধান প্রধান উপাদানসমূহ কি কি আলোচনা করো। একই প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে। আপনাকে বুঝতে হবে একটু মনোযোগ সহকারে যে প্রশ্নে কি চেয়েছে। এটা যদি করতে পারেন, একটি প্রশ্নকে ঘুরিয়ে 3-4 ভাবে প্রশ্ন করা যায়। ওরা এই কাজটা করে শুধুমাত্র আমাদের
ধাঁধায় ফেলার জন্য। পরবর্তী প্রশ্ন হলো, ইসলামী ব্যাংক ব্যবস্থা বলতে কি বুঝো, এর বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। ইসলামী ব্যাংক ব্যবস্থা বলতে কি বুঝো, এর বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রশ্নটি এখান থেকে শুরু হয়ে সম্পূর্ণ পৃষ্ঠা থেকে এই জায়গায় শেষ হয়েছে। সাথেই সাথেই এরপরে ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে এইটা, মুদাররাবা বলতে কি বোঝায়? মুদাররাবার শর্তাবলী উল্লেখপূর্বক ব্যবসায় ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো। এই প্রশ্নটা এখানে শুরু হয়েছে। এটা চলমান। একেবারে শেষ হয়েছে আপনার এখানে। হ্যাঁ, এখন বলে নেই, এখানে যে 10টি প্রশ্ন, 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি বলেছি, তার মধ্যে থেকে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট যেগুলা মনে হয়েছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এর মধ্যে থেকে যে 5টি প্রশ্ন অথবা 6টি প্রশ্ন খুবই এই ইম্পর্টেন্ট গুলোর মধ্যে আসতে পারে, যেটা আমার খুব বেশি ধারণা, সেগুলো আমি বলে নিই। যেমন সর্বশেষ থেকে বলি, এই যে এখন যেটা দেখতেছেন, মুদারাবা বলতে কি বুঝো, মুদারাবার শর্তাবলী উল্লেখ করে ব্যবসার ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো। তারপর হচ্ছে খোলাফায়ের সরি খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ আলোচনা করো। তারপর হচ্ছে আবাদি ও অনাবাদি ভূমি ব্যবস্থাপনায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর পদক্ষেপ উল্লেখ করেও। তারপরে ইসলামী ভূমি নীতি সহকারে। তারপর হচ্ছে ইসলামের সম্পদ বলতে কি বুঝো, সম্পদ আহরণ ও বন্টন নীতিমালা বর্ণনা করো। অন্য একটি হলো, ইসলামে দাস প্রথা উচ্ছেদ করেনি, বরং এই দাসদের অবস্থার উন্নতি করেছে। তারপর হচ্ছে আপনার বিদায় হজের ধারাগুলো মানবাধিকার প্রতিষ্ঠায় এর ধারাগুলোর গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। আর সর্বশেষ হচ্ছে আপনার জাহিলিয়া যুগে আরবদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার করেছেন তার মূল্যায়ন করো। এখানে এত বেশি প্রশ্ন যদিও নাই, তারপরে আমি আবার কিন্তু শর্ট করে বলে দিছি যে এই ছয়টি ছয়টি প্রশ্ন অথবা 7টি প্রশ্নের কথা বলে দিছি 10 মার্কের। আমার বিশ্বাস এগুলা থেকেই 50 মার্ক, যে বড় প্রশ্ন 10 মার্কের 50 মার্কের প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, আর 4 মার্কের গুলো করতে পারবেন। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা বলতে চাই, এই সাজেশনটি একমাত্র আমি আমার ব্যক্তিগত নিজের জন্য তৈরি করেছি। আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, অনেকের সাথে যোগাযোগ হয়েছে বা অনেকেই আমি কিভাবে পড়াশোনা করতেছি সেই বিষয়ে জানতে চাইছেন, আমার বন্ধু বান্ধব। তাই সবার উদ্দেশ্যে এই সাজেশন তৈরি করা। এই সাজেশন ফলো করে 100% যে আপনি সম্পূর্ণ মার্ক আপনি পরীক্ষা হুবহু কমন পাবেন, সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। একমাত্র দিতে পারবে যিনি প্রশ্ন তৈরি করেছেন তিনি। আমি এগুলা এই পড়াশোনা করার মাধ্যমে যেগুলা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আসবে ইনশাল্লাহ,
সেগুলাই আপনার সামনে আপনার কাছে তুলে ধরলাম মাত্র। আর বাকিটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন, আবার নাও করতে পারেন। আর দোয়া রইলো সবার জন্য। শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।